अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। লক্ষণ, দেখো তুমি মায়ের এখন বিশ্রামের প্রয়োজন। তুমি ছেড়ে দাও মাকে, মাকে একটু বিশ্রাম নিতে দাও। আমি আছি এখানে বসে ওনার সাথে। ব্যাস আর কিছুদিনের অপেক্ষা, তারপরে আমার বানানো রাস্তায় তোমাকে চলতে হবে। যেরকম বলবো সেরকমই করবে। আর এই প্রপার্টির পেপারস আপনি সাইন করবেন। হ্যালো, ছোট বৌদি, বেদবাবুর সঙ্গে কথা বলিয়ে দিন। কে? আমি কোমল কলি। বেদবাবুর ফোনটা লাগছে না। হ্যাঁ, ফোনে পাচ্ছ না তো বাড়িতে কিভাবে পাবে? হ্যাঁ, কোমলকলি, তোমার সামনে থেকে তো বেদ গেল ওষুধ আনার জন্য। এত দূরেও কি চলে গেছে নাকি যে তুমি বাড়িতে বসেই বাড়িতে ফোন করছো? ওষুধ নিতে গেছেন? কার জন্য? কোমলকলি, এটা কি মজা হচ্ছে? হ্যাঁ, তোমার সামনেই তো মা অজ্ঞান হয়ে গেল পার্টিতে। কি? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে ওর। ছোট বৌদি, বেদবাবু ওষুধ নিয়ে এসে গেছেন। আমি ম্যাডামের জন্য চা বানিয়েছি। তুমি তো জানতে তাই না যে বেদ ওষুধ আনতে গেছে? হ্যাঁ। আর তুমি এটাও জানো যে মা অসুস্থ? হ্যাঁ, উনি তো আমার সামনেই অজ্ঞান হয়েছিলেন। তাহলে তুমি বাড়িতে থেকেই বাড়ির ফোনে ফোন করে কেন জিজ্ঞেস করছো যে বেদ কোথায়? আমাকে একটু বেদের সাথে কথা বলতে দাও। হ্যাঁ বৌদি, ওই আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমার হাত থেকে ফোন চলে গেছিল। তুমি ঘুমের মধ্যে ছিলে আর ঘুমের মধ্যেই ফোন করেছো? হ্যাঁ, বাহ 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 বাহ। মানুষ ঘুমের মধ্যে হাঁটে আর তুমি ফোন করো? আর এই চাটা এই চাটা কিভাবে হলো ঘুমের মধ্যে? হ্যাঁ, ওই আমি চা বানাচ্ছিলাম আর আমার চোখ লেগে গেছিল। হ্যাঁ, আমার কিছু কাজ আছে কোমলকালী, আমি একটু আসছি। অদ্ভুত মেয়ে তো, ঘুমের মধ্যে চাও বানিয়ে ফেলে, ঘুমের মধ্যে ফোনও করে। আমি সব ওষুধগুলো নিয়ে এসেছি, একটা এক্ষুনি খেতে হবে। কোমলকলি, আমার আলমারিতে একটা কালো কৌটো আছে, ওটা নিয়ে এসো না। হ্যাঁ, যাও। এখানে রাখো। এটা যখন তোমার বাচ্চা হবে না, তখন এই বাক্সটা ওকে দিয়ে দিও। এর মধ্যে আমার বেদের সব ছোটবেলার জিনিস আছে। জানি না ততদিন আমি থাকবো কি থাকবো না, কিন্তু মনে করে ওকে এই বাক্সটা দেবে। এই নাও। আরে ম্যাডাম, আপনি এসব কি বলছেন? নাতি হোক বা নাতনি, এটা আপনি নিজের হাতেই ওকে দেবেন। জানি না মা, ততদিন আমি থাকবো কি থাকবো না। মা, তুমি চুপ করো তো, কি বলছো এগুলো?
হবু নাতির বিয়ে দিতে হবে তোমাকে। তুমি এগুলো কি বলছো বলো তো? আচ্ছা আচ্ছা, দেখো এটা ওকে না ওর অন্নপ্রাশনে পরিয়ে মা। দিবি। বেদ, এটা কি ম্যাডাম? এই কাঠিংটা এই বাক্সে কি করে এলো? এই লোকটা আবার কে? এটা তো সেই লোকটাই যে ওই ফটোটাতে ছিল। আর এই লোকটা আবার কে? এই মানুষটা আমাকে একটা শিক্ষা দিয়ে গেছে। কখনো মানুষের কাউকে সহজে প্রয়োজনের চেয়ে বেশি বিশ্বাস করা উচিত নয়। ইনি আমার কোম্পানির ম্যানেজার ছিলেন। আঙ্কেলের মতো মানতাম ওনাকে, কিন্তু উনি এই কোম্পানির লাখ লাখ টাকা সরান। আর পরে ক্ষমা চাইতে শুরু করেন, কিন্তু আমি ওনাকে কোনোদিন ক্ষমা করিনি আর ওনাকে পুলিশে ধরিয়ে দিই। এখন সবকিছুই জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমি জানতে পারবো যে এই বাড়িতে যে আছে সে কোমলকলি না বিধি। থ্যাংক ইউ। শরীর কেমন আছে তোমার? ঠিক আছে তো এখন? না, আমি এখান থেকে যাচ্ছিলাম, তাই আমি ভাবলাম যে একটু জেনে নিই তোমার শরীর কেমন আছে। আমি ঠিক আছি। নিজের খেয়াল রেখো ভালো করে, খাবার ঠিক করে খাও তো। এমনিতে ওই লোকেরা তোমার ওখানে ভালো খেয়াল রাখতে পারতো, তোমাকে এখানে কেন পাঠিয়ে দিল? মা আমাকে ভালোভাবেই দেখাশোনা করছেন এখানে। বিধির বাচ্চা মোর কারণে আমার যেন আঘাত না লাগে, তাই বেদবাবু আমাকে এখানে রেখেছেন। কিন্তু বিধি তো ঠিক হয়ে গেছে, তুমি তো জানো। কি? তুমি নিজে জানো না যে বিধি একদম ঠিক হয়ে গেছে? এবার বিধি ওই বাড়িতে কোমল কলি হয়ে আছে এতদিন ধরে, আর ওরা সত্যিই কেউই জানে না। জানি না কেন লুকাচ্ছে বেদ আর বিধি সবার থেকে। আমি জানতাম, তুমি হয়তো জানো, কিন্তু এমন নয় তো। বাচ্চা হয়ে যাওয়ার পর ও তোমাকে কোনো উদ্দেশ্য নিয়ে কোনো কিছুর মধ্যে ফাঁসানোর চেষ্টা করছে। এছাড়া আর কি কারণ হতে পারে যে তোমাকেও বললো না যে বিধি ঠিক হয়ে গেছে আর ওই বাড়িতে কোমলকলি হয়ে রয়েছে? বিধি আর বেদবাবুর বিরুদ্ধে কিছু বলবেন না। আপনি এই বাড়ির ছেলে, তাই আমি চুপ করে আছি। হ্যাঁ, আমি ওই বাড়ির ছেলে, আর তার সাথে সাথে আমি আপনার শুভাকাঙ্ক্ষী। ভালো চাই তোমার। চিন্তা হচ্ছিল তাই জন্য একটু বেশি বলে ফেললাম। ক্ষমা করে দিও আমাকে প্লিজ। কথাটা এটাই হলো যে বেদ আর বিধির তোমার কাছ থেকে লুকানো উচিত হয়নি যে বিধি ঠিক হয়ে গেছে, আর ওই বাড়িতে কোমলকলি সেজে আছে। ছাড়ো। অনেক কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছিলে তুমি আমাকে বেদ আর বিধি। তোমাদের দুজনের আমার উপর সন্দেহ করাটা খুবই গভীর, তাই জন্যই তো আমি এই প্ল্যানটা করলাম।
এবার আমাকে যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। এই দেখো, আমার হাতে এরকম নীল নীল দাগ কেন হচ্ছে? হ্যাঁ, কি হয়েছে? দেখুন না সোহমবাবু, ম্যাডামের নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। হুম, এই নাও, এটা তোমার নিঃশ্বাস নিতে সুবিধা হবে। এটা আরেকবার নাও। এখানেই রাখছি আমি। হ্যাঁ, আমি কালকে ওনাকে ক্লিনিকে শিফট করে নিচ্ছি। ওনার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, তাই জন্য। না, আমি ক্লিনিকে যাব না, আমি এখানেই ঠিক আছি। যদি তুমি ক্লিনিকেই না যাও, শিফট না হও ওখানে, তাহলে তোমার শরীর কি করে ঠিক হবে? সোহমবাবু, আপনি মায়ের জন্য কত চিন্তা করেন। এইসব পেপারস কিসের? নিজেই দেখুন আপনি। এই রিপোর্টে পরিষ্কার লেখা আছে এই ওষুধটা ব্লাডের মধ্যে ক্লট বাড়ায়। আর বেদবাবু, এতে এতে হার্ট অ্যাটাকও হতে পারে। আমি একেবারে নিজের চোখে দেখেছি। সাহিল এই ইনহেলারের মধ্যে ওই ওষুধটা দিয়েছিল এই কথাটা বলে যে নিঃশ্বাস নিতে নাকি সুবিধা হবে। এটা সেই লোকটা যে 20 বছর আগে মায়ের সঙ্গে প্রতারণা করেছিল। মা ওকে জেলে পাঠিয়ে দিয়েছিলেন। এই কথাগুলো আমি মায়ের কাছেই শুনেছি। এটা আবার কি ম্যাডাম? এই কাঠিংটা এই কৌটোয় কি করে এলো? আর এটাই বা কে? ইনি আমার কোম্পানির ম্যানেজার ছিলেন। আঙ্কেলের মতো মানতাম ওনাকে, কিন্তু উনি এই কোম্পানির লাখ লাখ টাকা সরান। আর পরে ক্ষমা চাইতে শুরু করেন, কিন্তু আমি ওনাকে কোনোদিন ক্ষমা করিনি, আর ওনাকে পুলিশে ধরিয়ে দিই। এই লোকটার সঙ্গে ফটো আমি সাহিলের ঘরেও দেখেছি। আর এই বাচ্চাটা নিশ্চয়ই সাহিল। বেদবাবু, এর অর্থ হলো সাহিল এখানে বাবার জন্য প্রতিশোধ নিতে এসেছে। আমি আপনাকে বলছি, এর আগে ব্যাপারটা আরো খারাপ হোক আর মায়ের অবস্থা আরো শোচনীয় হোক, আমাদের মাকে অন্য একটা ডাক্তারকে দেখাতেই হবে। আপনার মনে হচ্ছে আমি এমনি এমনি সন্দেহ করছি? তাহলে বেদবাবু, আপনিও অন্ধবিশ্বাসে ভুগছেন, এটা ভেবে যে সাহিলই সোহম।
মা, তুমি ক্লিনিক যেতে চাও না, বাড়িতেই চিকিৎসা করাতে চাও, তাহলে এই পেপারটা আছে, এখানে সাইন করে দাও। এখানে এটাই লেখা আছে যে আমি তোমার অনুমতি নিচ্ছি যে আমি বাড়িতেই চিকিৎসা করব। আর এটা আমাকে হেল্পও করবে যে ওই যে ইকুইপমেন্টস আছে সেগুলো আনার জন্য। এই নাও। দাদা, এই পেপারসগুলো কিসের বলো তো? কিছু না, ওই কিছু মেডিকেল ইন্স্যুরেন্সের পেপার। কিন্তু বাবা, এটা তুমি যে বললে এটা পারমিশনের জন্য যে তুমি আমার বাড়িতে চিকিৎসা করবে। হ্যাঁ, এটা ইন্স্যুরেন্স রিলেটেডই আছে। সেম সেম। একবার দেখাও তো, দেখি একবার আমি। ছাড়ো না, ইন্স্যুরেন্সের পেপার এটা, শুধু ফর্মালিটিস আর কিছু না। আর জানো তো কত কমপ্লিকেটেড হয় এসব, তুমি কিচ্ছু বুঝতে পারবে না। আমি তোমাকে পরে সব বুঝিয়ে দেবো, ঠিক আছে? এমনিতে বেদ, তুমি অনেক ক্লান্ত মনে হয়, যাও গিয়ে বিশ্রাম করো আর নিজের হবু বাচ্চার খেয়াল রাখো। মায়ের চিন্তা করতে হবে না, আমি তো আছি এখানে মায়ের সাথে। মায়ের খেয়াল রাখাটাও কিন্তু আমারই দায়িত্ব। আমার জন্য মা সবার আগে, বাকি সবকিছু পরে। আমি কোমলকলিকে পাঠিয়ে দিচ্ছি, ও থাকবে মায়ের সাথে। তুমি গিয়ে বিশ্রাম নিয়ে নিও। জল নিয়ে পাঠিয়ে দিও মায়ের কাছে, হ্যাঁ? বিধি, বিধি, আই এম সরি, আই এম রিয়েলি সরি। আমি এক্ষুনি মাকে দেখে এলাম, মাকে আগের থেকে অসুস্থ দেখাচ্ছে। আর ওই সাহিল জানি না মাকে দিয়ে কোন পেপারে সাইন করাচ্ছিল। যখন বললাম আমাকে দেখাতে, তখন কোনোভাবেই আমাকে পেপারটা দেখালো না। বিধি, ওখানে যা কিছু হচ্ছিল সব অদ্ভুত ছিল। আই এম সরি বিধি, আই এম রিয়েলি সরি যে তোমাকে বিশ্বাস করিনি আমি। তোমার কথায় বিশ্বাস করা উচিত ছিল। ওই সাহিল মায়ের ক্ষতি করছে। মায়ের আরো কোনো বড় ক্ষতি করে দেওয়ার আগে ওর রহস্যটা আমাকে ভেদ করতেই হবে, যে কোনো ভাবে। বেদবাবু, বেদবাবু, আমরা দুজনে মিলে মায়ের কোনো ক্ষতি হতে দেব না। সাহিল ওই পেপারগুলো কোথায় রেখেছে যেগুলো মাকে দিয়ে সাইন করাতে চাইছিল? পেপারগুলো তো এখানে নেই, মনে হচ্ছে সাহিল সরিয়ে ফেলেছে। বেদবাবুকে বলতে হবে। রঞ্জন কাকা, আপনার থেকে একটা বড় সাহায্যের প্রয়োজন। বলো না বাবা। কাকা, আপনি কি এই লোকটাকে চেনেন? বাবা বেদ। রঞ্জন কাকা, কেমন আছেন? আরে আরে, আমার পা ছুচ্ছ কেন? তুমি তো মালিকের ছেলে। আরে না না কাকা, আপনি আমার গুরুজন। আপনার সামনেই তো আমি বড় হয়েছি। আপনাকে প্রণাম করা
আমার ধর্ম, আর আশীর্বাদ নেওয়া আমার অধিকার। যখন তোমার ফোন এসেছিল আমি বাড়িতে ছিলাম না। কোনো ব্যাপার নয়, সেই জন্যই দেখা করতে চলে এলাম। এসো বাবা, বসো বসো। হ্যাঁ, হ্যাঁ। রঞ্জন কাকা, আপনার থেকে একটা বড় সাহায্যের প্রয়োজন। বলো না বাবা। রিটায়ার হওয়ার পরেও 3 বছর ধরে প্রতিমা দেবী প্রত্যেক মাসে স্যালারি দিচ্ছেন। আর যদি আমি কোনো কাজে লাগতে পারি তাহলে সেটা আমার ভাগ্য বলে মনে করব। কাকা, আপনি কি এই লোকটাকে চেনেন? এই শয়তানটাকে আমি কি করে ভুলতে পারি? প্রতিমা দেবীর বিশ্বাসকে খুন করেছিল ও। বিরাট বড় একটা চুরি করেছিল কোম্পানিতে। প্রতিমা দেবী যখন পুলিশকে ডাকলেন, এর ছেলে তখন 13 বছরের ছিল। ওর নাম ছিল সাহিল। এই শয়তানটাকে আমি কি করে ভুলতে পারি? প্রতিমা দেবীর বিশ্বাসকে খুন করেছিল ও। বিরাট বড় একটা চুরি করেছিল কোম্পানিতে। প্রতিমা দেবী যখন পুলিশকে ডাকলেন, এর ছেলে তখন 13 বছরের ছিল। ওর নাম ছিল সাহিল। ও আমাদের কোম্পানিতে আগুন লাগিয়ে দিয়েছিল। সাহিল? হ্যাঁ, আর সেই আগুনে ওর পা পুড়ে গিয়েছিল। কত লোকসান হয়েছিল প্রতিমা দেবীর। সবকিছু আবার নতুন করে শুরু করতে হয়েছিল। তার মানে ও আমাদের পরিবারের ক্ষতি আগেও করেছে, আর ও ফিরে এসেছে প্রতিশোধ নেওয়ার জন্য। আমাকে শুধু এটা জানতে হবে যে এই কি সেই সাহিল নাকি অন্য কেউ?